Hello, welcome again to yet another lecture on organometallic chemistry. Semester 3 papers CC7. By this time you are familiar with this introduction, I suppose. আজকে আমরা পড়ব অর্গানো কপার এর কেমিস্ট্রিটা, কারণ অর্গানো ম্যাগনেসিয়াম এবং অর্গানো লিথিয়াম আমরা অলরেডি পড়ে ফেলেছি। শুরু করা যাক। অর্গানো কপারের পাথফাইন্ডার হিসেবে আমরা হেনরি গিলম্যানের নাম করতে পারি, যার নামে একটা রিয়েজেন্ট আছে গিলম্যান রিয়েজেন্ট, এবং আমাদের সিলেবাসে অর্গানো কপারের মধ্যে সেটাই পড়তে হয়। গিলম্যান রিয়েজেন্ট কম্পাউন্ডটার ফর্মুলা হচ্ছে R2CuLi, অর্থাৎ এখানে দুটো মেটাল আছে, একটা হচ্ছে লিথিয়াম আর একটা হচ্ছে কপার। আমি আগেও বলেছিলাম যে গিলম্যানের ইনিশিয়াল কন্ট্রিবিউশন, ওনার প্রথম দিককার কাজ অর্গানোমেটালিক্স ফিল্ডে ছিল অর্গানোলিথিয়াম নিয়ে, এবং অর্গানোলিথিয়াম শ্লেঙ্কের ডিসকভারির পর যে 4-5 জন সায়েন্টিস্ট এই জিনিসটা নিয়ে কাজ করে গেছিলেন নিরন্তর, তাদের মধ্যে গিলম্যান একজন। তো সেই কাজ করার সময়ই তিনি অর্গানো কপার নিয়েও ইন্টারেস্টেড হন এবং ডিসকভার করেন যে যদি ট্রান্সমেটালেশন রিয়াকশন করা যায় RLi এর সাথে কপার সল্টের, তো সেখানে RCu তৈরি হয়। কারণ আমরা জানি যে অ্যালকিল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ তারা জেনারেলি নেগেটিভ চার্জ নিয়ে থাকতে খুব পছন্দ করে না। যখন তারা লিথিয়ামের সঙ্গে বসে আছে তখন তারা খানিকটা ফোর্সড হচ্ছে বেশি নেগেটিভ চার্জ অ্যাকোমোডেট করার জন্য, বিকজ লিথিয়াম ইজ হাইলি ইলেকট্রোপজিটিভ। যদি ট্রান্সমেটালেশন বা মেটাল মেটাল এক্সচেঞ্জ রিয়াকশনের সুযোগ করে দেওয়া হয়, তাহলে সেখানে তারা অন্য লেস ইলেকট্রোপজিটিভ মেটালের সঙ্গে যেতে চাইবে, এবং সেটাই হয়। তুমি যদি কপার হ্যালাইড দাও এখানে, কপার 1 হ্যালাইড, তাহলে সেখানে RCu তৈরি হয়। এইটা একটা ইনসলিবল পলিমেরিক কম্পাউন্ড, যেটা THF কিংবা ডাইথাইল ইথার মিডিয়াম থেকে প্রেসিপিটেট করে। কিন্তু এর মধ্যে যদি আবার একটা সেকেন্ড ইকুইভ্যালেন্ট RLi দেওয়া যায়, তাহলে রিয়াকশনটা ফার্দার প্রসিড করে এবং এই গিলম্যান রিয়েজেন্ট বা গিলম্যান কিউপ্রেট R2CuLi তৈরি হয়। এটার মধ্যে দুটো মেটাল থাকলেও অ্যাকচুয়ালি কার্বনের সাথে বন্ডিংটা কিন্তু কপারেরই আছে। সেই জন্য আমরা এটাকে অর্গানো কপার বলি, আমরা এটাকে অর্গানো লিথিয়াম কিন্তু বলতে পারি না। এই রিয়েজেন্টগুলো থার্মালি লেবাইল, অতএব লো টেম্পারেচারে রিয়াকশন করতে হয়, এবং এই আর গ্রুপটা প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যালকিন হতে পারে, ভিনাইল টাইপ হতে পারে, অর্থাৎ অ্যালকিনাইল হতে পারে, অ্যালকাইনাইল হতে পারে, অ্যারাইলও হতে পারে। তো সেরকম ফ্লেক্সিবিলিটি আছে। এটার কেমিস্ট্রিটাতে ঢোকার আগে আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে যে অর্গানো কপার কিন্তু কেবল এই গিলম্যান রিয়েজেন্টের মধ্যে সীমাবদ্ধ নয়, অর্গানো কপারের আরও ভ্যারিয়েশন আছে। যেহেতু আমাদের সিলেবাসে কেবলমাত্র গিলম্যান কিউপ্রেট আছে, আমরা এটার উপর ফোকাস করছি। পরে তুমি হয়তো আরও অন্য ধরনের অর্গানো কপার কম্পাউন্ডের কেমিস্ট্রি জানতে পারবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়েছি অর্গানো ম্যাগনেসিয়াম বা অর্গানো লিথিয়াম, তার সাথে অর্গানো কপারের তফাৎ কোথায়? মূল তফাৎটা হচ্ছে কপার অনেক মাইল্ড, অনেক নরম সরল। ম্যাগনেসিয়াম বা লিথিয়াম তো খুবই অ্যাগ্রেসিভ, ম্যাগনেসিয়ামও যথেষ্ট অ্যাগ্রেসিভ ইন টার্মস অফ তাদের ইলেকট্রোপজিটিভিটি। কার্বনের সাথে মেটালের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত বাড়বে, অর্থাৎ মেটাল যত ইলেকট্রোপজিটিভ হবে, তত কিন্তু কার্বনের উপরে নেগেটিভ চার্জ বাড়বে। তার নিউক্লিওফিলিক ক্যারেক্টার, সেটা হার্ড নিউক্লিওফাইলের মতো বিহেভ করবে, এবং সেটা বেশ রিয়াক্টিভ হবে, হাইলি রিয়াক্টিভ হবে। তো কার্বন কপার বন্ডের যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, সেটা কার্বন ম্যাগনেসিয়ামের থেকে কম, কার্বন লিথিয়ামের থেকে তো অবশ্যই কম, এবং সেই জন্য এই জিনিসগুলো অনেকটা সফট নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। এটা গেল একটা সাইড। তার যে আয়নিক রেজোনেন্স ফর্ম, সেটার কন্ট্রিবিউশন কম, ওই একই কারণ। আরেকটা সাইড হচ্ছে যে এরকম কিছু কিছু অদ্ভুত রিয়াকশন দেখতে পাওয়া যায়, যেটা ম্যাগনেসিয়াম কিংবা লিথিয়াম এর ক্ষেত্রে দেখা যায়। গ্রিগনার্ড রিয়েজেন্ট বা অর্গানো লিথিয়ামের ক্ষেত্রে সেই রিয়াকশনগুলো আদৌ এক্সিস্টই করে না। তার কারণ হলো আমাদের এই কপার বা এরপরে আমরা যেটা পড়বো জিঙ্ক, এরা হচ্ছে ট্রানজিশন মেটাল। ট্রানজিশন মেটাল অর্থাৎ এদের ডি অরবিটালকে কাজে লাগিয়ে এরা রিয়াকশন করতে পারে, যেটা ম্যাগনেসিয়াম কিংবা লিথিয়াম কিন্তু পারে না। তার ফলে এরকম কিছু রিয়াকশন আমরা দেখব যেগুলোর কোনো কাউন্টার পার্ট অর্গানো লিথিয়াম বা অর্গানো ম্যাগনেসিয়ামে নেই। তো প্রথমে আমরা শুরু করি এদের একটা নেম রিয়াকশন দিয়ে, যেটা 4 জন খুব বিখ্যাত সায়েন্টিস্টের নামে, অ্যালকেন তৈরি করার একটা রিয়াকশন, এবং সেটা হচ্ছে কোরে হাউস সিনথেসিস। জেনারেলি কোরে হাউস বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা 4 জনের ডেভেলপ করা। কোরে, পসনার, হাউস এবং হোয়াইট সাইক্স, এই 4 জনের ডেভেলপ করা। পসনার ওই সময়ে
কোরের ল্যাবরেটরিতে কাজ করছিলেন ছাত্র হিসেবে। হাউস এবং হোয়াইট সাইডস এরা আনরিলেটেড, এরা সেপারেটলি রিয়াকশনটাকে স্টাডি করেছিলেন এবং কোরে এবং পসনারও ওই সময় ওই একই রিয়াকশন নিয়ে কাজ করছিলেন। তো মেনলি এই রিয়াকশনটাকে কোরে এবং হাউসের নামে বলা হয় কোরে হাউস সিনথেসিস, কিন্তু অ্যাকচুয়ালি এটাতে 4 জনের কন্ট্রিবিউশন আছে। এটা ব্যাপারটা কি, এটা হলো এই যে গিলম্যান কিউপ্রেট, সেই গিলম্যান কিউপ্রেট তো আগে বানানো হয়ে গেছে। এদের অবজারভেশন ছিল যে গিলম্যান কিউপ্রেটের সাথে যদি R1X এর রিয়াকশন করা হয় তাহলে সেখানে নতুন কার্বন কার্বন বন্ড তৈরি হয় এবং আমরা R1 এই জাতীয় যৌগ, এই জাতীয় কম্পাউন্ড তৈরি করতে পারি। আমরা জানি যে অ্যালকেন তৈরিটা জেনারেলি গ্রিগনার্ড রিয়েজেন্টের জন্য বা অর্গানোলিথিয়ামের জন্য আদৌ এফিশিয়েন্ট টেকনিক নয়, বিকজ দে আর নট সফট এনাফ, to react with soft electrophiles Rx. They are better in reacting with ketones, aldehydes, যাদের যে ইলেকট্রোফিলিক সেন্টারটা সেটা একটু হার্ডার, কিন্তু দে আর নট সফট এনাফ টু রিয়াক্ট উইথ Rx or R1X ফর দ্যাট ম্যাটার। কিন্তু কপার আমি একটু আগেই বললাম যে ওটা সফট, তো সফট যদি হয় তাহলে R1X এর সাথে রিয়াকশন করবে, রুম টেম্পারেচারে রিয়াকশন হয় এবং এখান থেকে আমরা নানা রকমের অ্যালকেন বানাতে পারি। যেমন আমরা এখানে কটা এক্সাম্পল দেখেছি। এখানে আমরা প্রথমে নিয়েছি 1 2 3 4 5 1 ক্লোরোপেন্টেন এবং তার মধ্যে আমরা দিয়েছি গিলম্যান কিউপ্রেট, যে গিলম্যান কিউপ্রেট তৈরি হয়েছে বিউটাইল লিথিয়াম থেকে, অর্থাৎ গিলম্যান কিউপ্রেটটা লিথিয়াম ডাইবিউটাইল কিউপ্রেট বলা যেতে পারে। তাহলে সেটা ওই 4 কার্বন ইউনিটটা সাপ্লাই করবে এবং এখানে আমরা একটা 5 কার্বন ইউনিটের সাথে 4 কার্বন ইউনিটের বন্ড তৈরি করতে পারবো। তারপর একটা সাইক্লোহেক্সাইল আয়োডাইডের মধ্যে মিথাইল গিলম্যান দেওয়া হয়েছে, অর্থাৎ ডাইমিথাইল কিউপ্রেট দেওয়া হয়েছে, লিথিয়াম ডাইমিথাইল কিউপ্রেট। তো মিথাইল গ্রুপটা সাইক্লোহেক্সাইলের সঙ্গে জুড়ে গেছে। আবার আরেকটা লম্বা চেনের সাথে আমরা যদি মিথাইল গ্রুপকে জুড়তে চাই তাহলে করেসপন্ডিং অর্গানো আয়োডাইডের সাথে আমরা Me2COLI এর রিয়াকশন করতে পারি। এই রিয়াকশনগুলো সাধারণত THF মিডিয়ামে করা হয়। এটার কিছু প্রবলেমও আছে। প্রবলেমটা হচ্ছে, মেন প্রবলেম যেটা সেটা হচ্ছে ওয়েস্টেজ। একটা সময় এটা খুব জনপ্রিয় টেকনিক ছিল, কিন্তু এখন এগুলোর মডিফিকেশন হচ্ছে। কারণ তুমি R2COLI এ খেয়াল করো, দুটো আর গ্রুপ আছে, আর তার থেকে একটা আর গ্রুপকে তুমি ইউটিলাইজ করতে পারছো এই কম্পাউন্ডটা বানানোর জন্য, আরেক ইকুইভ্যালেন্ট আর কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং গিলম্যান কিউপ্রেটের রিয়াকশন করার সময় রিয়াকশন স্টয়চিওমেট্রিটা এরকমই থাকে যে এটাকে অ্যাকচুয়ালি R1X এর রেসপেক্টে এক্সেস নিতে হয়। তার মানে ইনফ্যাক্ট তোমার ওয়েস্টেজ কিন্তু 1 ইকুইভ্যালেন্ট যে ওয়েস্টেজ হচ্ছে তা নয়, আরো অনেক বেশি ইকুইভ্যালেন্ট ওয়েস্টেজ হচ্ছে। কারণ এখানে হয়তো তুমি এটা 1:3 বা 1:4 রেশিওতে নেবে, সেক্ষেত্রে তোমার অলমোস্ট 7 ইকুইভ্যালেন্ট নষ্ট হয়ে যাচ্ছে বা 8 ইকুইভ্যালেন্ট নষ্ট হয়ে যাচ্ছে, 7 ইকুইভ্যালেন্ট বা 9 ইকুইভ্যালেন্ট নষ্ট হয়ে যাচ্ছে, এরকম হতে পারে। কাজে এইগুলো মডিফিকেশন হয়েছে, কিন্তু আমরা সেগুলোর মধ্যে যাব না। আমাদের মোস্টলি অ্যালকেন তৈরি করার একটা মেথড হিসেবে আমরা এটা পড়বো। এখানে লাল অ্যারো দিয়ে, রেড অ্যারো দিয়ে আমি এটা দেখানোর চেষ্টা করেছি যে কোথায় কোথায় নতুন কার্বন কার্বন বন্ডগুলো তৈরি হচ্ছে। এখন রিয়াকশন মেকানিজম কি? মেকানিজমটা একটু ইম্পর্টেন্ট, তার কারণ মেকানিজমটার সঙ্গে রিলেটেড কিছু কোশ্চেন আসে। এটা দুটো মেকানিজম ইনফ্যাক্ট বলা হয়। রিয়াক্টিভিটি খেয়াল করে দেখা গেছে যে প্রাইমারি অ্যালকিল R1X এর ক্ষেত্রে প্রাইমারিটা বেটার রিয়াক্ট করে কম্পেয়ার টু সেকেন্ডারি, হুইচ ইজ বেটার দ্যান টার্সিয়ারি। আবার এক্স এর নেচার যদি আয়োডাইড হয় তাহলে খুব ভালো রিয়াকশন হয়, ব্রোমাইড হলে একটু খারাপ, ক্লোরাইড হলে আরো খারাপ, এরকম। এর উপর বেস করে এবং আরো সমস্ত নানা রকম এক্সপেরিমেন্ট করে দু রকমের মেকানিজম দেওয়া হয়েছে, হয়তো দুটোই অপারেট করে। একটা হচ্ছে সিম্পল SN2, তোমার যদি মেকানিজম পরীক্ষায় লিখতে দেয় তাহলে এই মেকানিজমটা লিখলে তুমি ইউ উইল বি সেফ, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে একটা সি কপার বন্ড ভেঙে গেল, একটা আর গ্রুপ ডেলিভার্ড হলো, ব্যাক সাইড থেকে X- বেরিয়ে গেল, সেখানে তোমার অফকোর্স নতুন কার্বন কার্বন বন্ড তৈরি হলো, এই জায়গাটায় একটা RCO ওয়েস্টেজ হয়ে গেল এবং এখান থেকে লাইগেক্স বেরিয়ে গেল। আরেকটা হচ্ছে ট্রানজিশন মেটালের যে নেচার, সেই নেচারটাকে কাজে লাগিয়ে কপার এখানে একটা অক্সিডেটিভ অ্যাডিশন রিয়াকশন করতে পারে। তো অক্সিডেটিভ অ্যাডিশন রিয়াকশন যখন করবে তখন কপারের অক্সিডেশন হবে। এখানে এই পুরো আর গ্রুপ অ্যাটাক না করে কপারটাই অ্যাটাক করে। কপার যখন অ্যাটাক করে তখন কপার 1 থেকে কপার 3-তে চলে যায়। এখানে কিন্তু কপারের অক্সিডেশন স্টেট হচ্ছে 1, কারণ এই দুটো আর, যেহেতু এই কার্বনগুলো দুটোই কপারের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এদের অক্সিডেশন স্টেট আমরা -1 করে ধরতে পারি। তাহলে দুটোই কন্ট্রিবিউট করছে -1। R2CU তার মাথায় মাইনাস চার্জ আছে, তার মানে টোটাল চার্জ হচ্ছে -1। এরা দুজন কন্ট্রিবিউট করছে -1 করে, তাহলে এরা দুজন টোটাল কন্ট্রিবিউট করলো -2। ওভারঅল চার্জ যদি -1 হয় তাহলে কপারের চার্জ কিন্তু +1 হতে হবে।
কপারের যদি +1 চার্জ হয় এবং দুটো আর যদি নিজেরা একটা একটা করে ইচ যদি -1 কন্ট্রিবিউট করে, তাহলে ওভারঅল R2CU এর মাথায় মাইনাস চার্জ। কিন্তু আমি যখন এইখানে পৌঁছেছি, এখানে খেয়াল করো তিনটের সাথে কপারের বন্ড আছে এবং কোনো নেগেটিভ চার্জ নেই এখানে, তাহলে এটা কিন্তু কপার 3 হয়ে গেছে। অর্থাৎ কপার 1 থেকে কপার 3 হয়েছে, হুইচ ইজ আনস্টেবল স্পিসিস। এবার এইখানে যেটা হবে সেটা হলো, এইটা ফার্স্টে হলো একটা অক্সিডেটিভ অ্যাডিশন, তারপরে আবার কপার 3 থেকে কপার 1 ফিরে আসবে, একটা আর গ্রুপকে ডেলিভার করে দেবে। কিন্তু কপার যেরকম SN2 রিয়াকশন করেছিল, সেরকমই এবার এইখানে অ্যাটাকটা করছে ব্যাক সাইড থেকে। এইখানে কিন্তু খেয়াল করে দেখো, কপার যেখান থেকে বেরোচ্ছে সেদিকেই আর গ্রুপটাকে ডেলিভার করে দিচ্ছে। এবং এটা নর্মালি SN2 রিয়াকশন বা এই জাতীয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের ক্ষেত্রে আমরা এটা দেখিনি, কিন্তু কপারের ক্ষেত্রে এটা হতে পারে, কারণ কপারের ট্রানজিশন মেটাল, তো ওর এরকম রিয়াকশন হতে পারে। তো রিডাকটিভ এলিমিনেশন হয়ে গেল, কপার 3 থেকে কপার 1 হয়ে গেল, RCU হয়ে গেল এবং অ্যালকেন তৈরি হয়ে গেল। তাহলে তুমি যে কোনো একটা মেকানিজম দেখাতে পারো। আমার মতে এই মেকানিজমটা তুমি দেখিও, এটা তোমার বুঝতে সুবিধা হবে যদি মেকানিজম আসে। মেকানিজম সাধারণত আসে না, যেটা জানতে চায় সেটা হলো এই জাতীয় একটা টার্গেট মলিকিউল দিয়ে বলে যে এটাকে কোরে হাউস সিনথেসিস দিয়ে কি করে করবে, এবং সেখানে কিছু রেস্ট্রিকশন দেয়। যেমন তোমাকে বলেছে 2,2-ডাইমিথাইল-হেক্সেন এই কম্পাউন্ডটা বানাতে হবে, কিন্তু এর জন্য প্রিকারসার হিসেবে তুমি একটা গিলম্যান কিউপ্রেট ইউজ করতে পারো এবং একটা অর্গানো আয়োডাইড বা অর্গানো ব্রোমাইড ইউজ করতে পারো, কিন্তু কোনো কম্পাউন্ডেই 4টের বেশি কার্বন থাকা যাবে না। অর্থাৎ তুমি যে এইখান থেকে একটা কেটে দিয়ে Me2COLI দিয়ে সুন্দর করে রিয়াকশন করে দেবে, সেটি হবে না। 4টে কার্বন যদি মিনিমাম মানে ম্যাক্সিমাম থাকতে পারে, তাহলে তোমার একমাত্র ডিসকানেকশনের জায়গা হচ্ছে এই বন্ডটা, কারণ এই দিক থেকে রাইট হ্যান্ড সাইড থেকে তোমার 4টে কার্বনের ফ্র্যাগমেন্ট বেরোবে, লেফট হ্যান্ড সাইড থেকেও 4টে কার্বনের ফ্র্যাগমেন্ট বেরোবে। তো এবারে দুটো হতে পারে, একটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল ফ্র্যাগমেন্টটা ইলেকট্রোফাইল হিসেবে আসতে পারে, সেক্ষেত্রে বিউটাইল ফ্র্যাগমেন্টটা নেগেটিভ হিসেবে আসবে। অফকোর্স দিস মিনস যে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড বা আয়োডাইড হিসেবে আসবে, আর এন বিউটাইল ফ্র্যাগমেন্টটা তাহলে আমার এন বিউটাইল লিথিয়াম থেকে বানানো কিউব করেসপন্ডিং গিলম্যান কিউপ্রেট থেকে আসবে। আর আরেকটা হতে পারে যে টারশিয়ারি বিউটাইলটা নেগেটিভ, এন বিউটাইলটা পজিটিভ, সেক্ষেত্রে উল্টে যাবে ব্যাপারটা। সেক্ষেত্রে টারশিয়ারি বিউটাইল ডাইটারশিয়ারি বিউটাইল কিউপ্রেট, লিথিয়াম ডাইটারশিয়ারি বিউটাইল কিউপ্রেট গিলম্যান রিয়েজেন্ট লাগবে, সেটা আমরা বানাবো টারশিয়ারি বিউটাইল লিথিয়াম থেকে, এবং সেটা অফকোর্স আমরা একটা করেসপন্ডিং টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড বা এরকম কোনো একটা জায়গা থেকে বানাবো। আর ইলেকট্রোফাইল হিসেবে আমাদেরকে কাজে লাগাতে হবে এই এন 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 বিউটাইল ব্রোমাইড বা 1-ব্রোমোবিউটেন। এবার এই মেকানিজমটা খেয়াল করো, তুমি যেটাই ধরো অক্সিডেটিভ অ্যাডিশন ফলোড বাই রিডাকটিভ এলিমিনেশন বা সিম্পল SN2, এখানে একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের গল্প আছে। অতএব এই যে কার্বনটা যেখানে তুমি বন্ডটা তৈরি করতে চাইছো গিলম্যান কিউপ্রেটের সাথে থেকে আটটাকে ডেলিভার করে, সেখানে SN2 রিয়াকশন হতে হবে। তা এই জিনিসের উপরে তো SN2 হবে না, কারণ এটা তো টারশিয়ারি। আর হচ্ছে এই জিনিসের উপর খুব ভালো হবে, তার কারণ এটা হচ্ছে প্রাইমারি। অতএব তোমার এই চয়েসটা হচ্ছে ব্যাড চয়েস, এই চয়েসটা ব্যাড চয়েস, এদিকে যাওয়া যাবে। এটা তোমাকে পরীক্ষায় লিখতে হবে যে এই দুটো চয়েস হতে পারে, তার মধ্যে এটা বেটার, তার কারণ এটাতে SN2 রিয়াকশনটা ভালো হবে, এখানে SN2 রিয়াকশনটা হবে না, এলিমিনেশন হয়ে যাবে পুরো। তো আমরা তাহলে ফরওয়ার্ড সিনথেসিস যদি করতে বলে, তাহলে আমরা শুরু করবো দুই ইকুইভ্যালেন্ট টারশিয়ারি বিউটাইল লিথিয়াম থেকে, তার মধ্যে কপার আয়োডাইড দেবো, তাহলে আমার তৈরি হবে ডাইটারশিয়ারি বিউটাইল কিউপ্রেট, লিথিয়াম ডাইটারশিয়ারি বিউটাইল কিউপ্রেট, তার সাথে আমি 1-ব্রোমোবিউটেনের রিয়াকশন করবো, THF-PDM-এ কার্বন কার্বন ক্রস কাপলিং হয়ে নতুন বন্ড তৈরি হয়ে যাবে। এই হলো গল্প। এগোনো যায়। যেহেতু অ্যালকিল হ্যালাইডের সাথে রিয়াকশন করতে পারে, তো বেনজাইল হ্যালাইড, অ্যালাইল হ্যালাইড এই জাতীয় সিস্টেমের সাথে খুব ভালো রিয়াকশন করে। এখানে তারই কতগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে। কোন পার্টটা গিলম্যান কিউপ্রেট থেকে আসছে সেগুলো আমি ব্লু দিয়ে দেখিয়েছি। এখানে যেরকম তুমি একটা sp3 কার্বনের একটা sp3 কার্বনের মধ্যে কাপলিং করিয়েছো, এখানে তোমার গিলম্যান কিউপ্রেটটা sp2, তোমার এই কার্বনটা যেটার উপর ইলেকট্রোফিলিক কার্বনটা সেটা sp3, তার sp2 ক্রস কাপলিং হয়েছে। অ্যালাইল ব্রোমাইড sp3 ক্রস কাপলিং হয়েছে Me2COLI দিয়ে। ইপক্সাইডের সাথে খুব সুন্দর রিয়াকশন করে, কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হয় না। আলফা ব্রোমো কিটোন, তার সাথে Me2COLI দিলে এখানে ব্রোমিন ঢুকে যায়, কারণ আমরা জানি যে আলফা টু দ্য কার্বনিল ব্রোমো কম্পাউন্ড যদি থাকে তাহলে সেটা এক্সেপশনালি রিঅ্যাক্টিভ টুয়ার্ডস SN2। তবে এই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে রিডাকশন একটা সাইড রিয়াকশন হিসেবে ইন্টারভিউ করলেও করতে পারে। তোমার জন্য এটা ইম্পর্টেন্ট নয়, তোমার জন্য যদি এই প্রবলেমটা আসে তাহলে তুমি জাস্ট করে হাউস সিনথেসিসের মতোই তুমি ভাববে। এরপর যে রিয়াকশনগুলো আছে সেগুলো একটু অন্যরকম, সেরকম রিয়াকশন ইনফ্যাক্ট আমরা এর আগে দেখিনি। আমি বললাম না যে কপারের কিছু রিয়াকশন আছে যে রিয়াকশনগুলো ম্যাগনেসিয়াম বা লিথিয়ামের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। যেমন ধরো তুমি একটা লিথিয়াম ডাই বিউটাইল কিউপ্রেট, সেটাকে দিয়ে তুমি কিন্তু একটা sp2 কার্বনের উপরে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করতে পারো।
সেটা একটা ভিনাইলিক কার্বন হতে পারে, সেটা একটা অ্যারোমেটিক কার্বন হতে পারে। মোরওভার যদি ভিনাইলিক কার্বনের স্টিরিওকেমিস্ট্রি থাকে তাহলে সেই স্টিরিওকেমিস্ট্রিটা প্রিজার্ভড হচ্ছে। দেখো এখানে ফিনাইল আর ব্রোমিন উল্টো দিকে ছিল, এবার এই ব্রোমিনকে সরিয়ে দিয়ে এখান থেকে Me2COLI থেকে মিথাইল ডেলিভার্ড হয়ে গেছে। মিথাইলটাও কিন্তু পিএইচ আর এমই কিন্তু এখনো ট্রান্সই আছে, কেননা শুরুতেও ট্রান্সই ছিল। এই রিয়াকশনগুলো তুমি কিন্তু জানো না, এর আগে তুমি কখনো দেখোনি। এখানে তুমি sp2 কার্বনের উপরে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করছো অ্যাজ ইফ, কারণ ব্রোমিনটা অ্যাজ ইফ লিভিং গ্রুপ হিসেবে বেরোচ্ছে এবং বিউ মাইনাস বা এমই মাইনাস এরা সমস্ত ভেতরে ঢুকছে। সেটার জন্য তুমি কিন্তু গিলম্যান কিউপ্রেট মধ্যে তুমি অ্যালকিনাইল কার্বন ইউজ করতে পারো, তার মানে তুমি sp2 বন্ড তৈরি করে ফেলতে পারো। তো এইগুলো হচ্ছে কি করে? আমরা তো জানি যে এই জাতীয় সিস্টেমগুলো অ্যারোমেটিক, এই জাতীয় সিস্টেমগুলো অ্যারোমেটিক বা ফিনাইল ব্রোমাইড বা অ্যারোমেটিক ব্রোমাইড যেগুলো আছে, বা ফিনাইল ব্রোমাইড, অ্যারাইল ব্রোমাইড বা অ্যারাইল হ্যালাইডস, তাদের SN2 বা SN1 ভালো হয় না। কেন ভালো হয় না এটা নিয়ে আমি তোমাকে বলবো, যে মনে করো কেন ভালো হয় না, কারণ এগুলো তোমার কিন্তু জানার কথা। কেন ওদের ক্ষেত্রে SN2 ভালো হয় না, ব্যাকসাইড অ্যাটাক কেন ভালো হয় না, কেন কার্বোক্যাটায়ন ফর্মেশন আনফেভারেবল, কেন এই ধরনের কার্বন হ্যালোজেন বন্ড ভাঙাটা ডিফিকাল্ট, এগুলো তুমি ভেবে দেখো। কিন্তু নর্মালি আমরা দেখেছি ওটা হয় না, ইনফ্যাক্ট আমরা পড়েও এসেছি যে দিস আর রেজিস্ট্যান্ট। যেমন বেঞ্জাইল ব্রোমাইড, তারপরে অ্যালাইল ব্রোমাইড, বেঞ্জাইল ব্রোমাইড, বেঞ্জাইল ক্লোরাইড, অ্যারাইল ব্রোমাইড, দিস রিয়াকশনস আর ভেরি ফেভারেবল। এই রিয়াকশনগুলো কিন্তু ফেভারেবল, SN2 reactions are very favorable, but these reactions are not favorable. তাহলে সেটা কেন হয় না? সো সেটা তুমি ভেবে দেখো। কিন্তু এখানে হচ্ছে, তাহলে আমাকে জানতে হবে এখানে হচ্ছে কি। তার মানে নর্মাল যে সাবস্টিটিউশন রিয়াকশন সেটা এখানে হচ্ছে না, এখানে কিন্তু ওই অক্সিডেটিভ অ্যাডিশন ফলোড বাই রিডাকটিভ এলিমিনেশন, এই কাণ্ডটা হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে এই Me2CuLi এর কপার থেকে এখানে এই যে কার্বন ব্রোমিন বন্ডটা আছে, এই কার্বন ব্রোমিন বন্ডে অক্সিডেটিভ অ্যাডিশন হচ্ছে। কপার 1 থেকে কপার 3 হচ্ছে, D10 থেকে D8 হচ্ছে, এবং তারপরে একটা রিডাকটিভ এলিমিনেশন হচ্ছে, যে রিডাকটিভ এলিমিনেশনের সময় কপার থেকে একটা মিথাইল বেরিয়ে গিয়ে ঠিক যে জায়গা থেকে কপার বেরোচ্ছিল সেই জায়গাতে মিথাইলটা বসে যাচ্ছে, অর্থাৎ স্টিরিওকেমিস্ট্রিটা রিটেন হচ্ছে। এটার মেকানিজম সত্যি কথা বলতে তোমার ইম্পর্টেন্ট নয়, তার কারণ পরীক্ষায় কোনোদিন এটা দেয়নি। এটা একটা ইন্টারেস্টিং এক্সাম্পল, কারণ এটা sp2 এবং sp2-sp3 মধ্যে একটা ক্রস কাপলিং এর এক্সাম্পল হিসেবে তোমাকে ডেমনস্ট্রেট করার সুযোগ ছিল, তাই আমি এটা তোমাকে দেখালাম। তুমি যদি এটা নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড না থাকো, পরীক্ষার পারপাসে তোমার খুব একটা ক্ষতি হবে না। কিন্তু মনে রেখো, অর্গানোমেটালিক্সে আমরা যেগুলো পড়ি তার বাইরে অর্গানোমেটালিক্সের বিরাট একটা চত্বর আছে, যেখানে ট্রানজিশন মেটাল দিয়েই সব রিয়াকশন করা হয়। এবং মডার্ন অর্গানিক সিনথেসিসে অর্গানোমেটালিক কেমিস্ট্রি বলতে আমরা মোস্টলি সেটাই বুঝে থাকি। তো আমাদের তার একটা ছোট্ট ডেমনস্ট্রেশন কপারের ক্ষেত্রে দেওয়ার সুযোগ ছিল, তাই আমি তোমাদেরকে এটা দিলাম। অ্যাসিড ক্লোরাইডের সাথে রিয়াকশন আমরা এটা আগেও দেখেছি, যে অ্যাসিড ক্লোরাইডের সাথে গ্রিগনার্ডের রিয়াকশন হলে কিটোন তৈরি হয়, কিন্তু গ্রিগনার্ড যেহেতু হাইলি রিয়াক্টিভ, ও কিটোন এবং অ্যাসিড ক্লোরাইডের মধ্যে অ্যাসিড ক্লোরাইডটাও মোর ইলেকট্রোফিলিক হলেও খুব বেশি ডিস্টিংশন করতে পারে না, সেখানে কিছুটা টার্সিয়ারি অ্যালকোহল তৈরি করে ফেলে। কিন্তু যেহেতু অর্গানো কপার বা অর্গানো ক্যাডমিয়াম এরা সমস্ত বেশ মাইল্ড, রিঅ্যাক্টিভিটি মাইল্ড, তাহলে ওরা মোর সিলেক্টিভ, তাহলে অর্গানো কপার লাইক Gilman cuprates, it can distinguish between the more electrophilic acid chloride and the less electrophilic ketone. তো তুমি যদি অ্যাসিড ক্লোরাইড নাও, ধরো বেঞ্জয়েল ক্লোরাইড, তার সাথে Me2CuLi এর রিয়াকশন করছো, এবং তারপরে রিয়াকশন মিডিয়ামে যেহেতু অর্গানো কপার থাকবে সেটাকে নিউট্রালাইজ করার জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড দিচ্ছ, তাহলে ক্লোরিন রিপ্লেস হয়ে মিথাইল ঢুকে গেছে, অ্যাসিটোফেন তৈরি হয়ে গেছে। ঠিক তেমনই যদি তুমি পিভালোয়েল ক্লোরাইড নাও, তাহলে সেখান থেকে তুমি পিনাপোলন পেতে পারো ইউজিং Me2CuLi। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে দুটো অ্যাসিড ক্লোরাইড আছে, তুমি Me2CuLi দিয়েছো, অবভিয়াসলি তোমাকে এক্সেস দিতে হবে, কারণ তাহলে দু জায়গায় রিয়াকশন করার দরকার আছে, তো দু জায়গাতে বিউটিফুলি রিপ্লেস করে দিয়েছে। এবং এইটার বৈশিষ্ট্য হচ্ছে যে যেহেতু এরা মাছ সফটওয়্যার এবং মাইল্ডার রিয়েজেন্ট, এদের ফাংশনাল গ্রুপ টলারেন্স অনেক বেশি। অন্য ফাংশনাল গ্রুপ রিমোট পজিশনে যদি থাকে স্ট্রাকচারে, অ্যাসিড ক্লোরাইড আছে এবং অন্য ফাংশনাল গ্রুপও আছে, যে ফাংশনাল গ্রুপ নর্মালি কিন্তু অর্গানো লিথিয়াম বা অর্গানো ম্যাগনেসিয়ামকে টলারেট করবে না, রিয়াকশন করবে,
তাদেরকে তুমি এখানে দিব্যি রিয়াকশন করতে পারো, তাদেরকে প্রোটেকশন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার কোনো দরকার হয় না। যেমন এখানে একটা কম্পাউন্ড আছে, অ্যাসিড ক্লোরাইডও আছে বা কিটোনও আছে। তো এখানে আমি ডাইটারশিয়ারি বিউটাইল কিউপ্রেট দিয়ে রিয়াকশন করছি, লিথিয়াম ডাইটারশিয়ারি বিউটাইল কিউপ্রেট। তাহলে তার সাথে যখন রিয়াকশন হচ্ছে কিটোন ইনট্যাক্ট থেকে যাচ্ছে, আর এই জায়গাতে আমার টারশিয়ারি বিউটাইল গ্রুপ কিন্তু ঢুকে যাচ্ছে। এখানে দেখো এখানে এস্টার গ্রুপ আছে, এই এস্টার গ্রুপের এস্টার ইনট্যাক্ট, কোনো অসুবিধা হয়নি, এস্টার ইনট্যাক্ট রয়েছে। এখানে তুমি একটা বিউটাইল গ্রুপ দিয়েছো, তো বিউটাইল গ্রুপ এখানে ঢুকে গেছে। অ্যাসিড ক্লোরাইড, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড ক্লোরাইড, সেখানে তুমি H2COLi দিয়েছো। এই রিয়াকশনটা ইনফ্যাক্ট আমরা আগেও পড়েছিলাম যখন 1412 এডিশন সংক্রান্ত কথাবার্তা হচ্ছিল, আবার আমরা দেখবো, কিন্তু এখানেও এটা দেখানো হয়েছে যে নর্মালি এই ধরনের আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডে বিটা কার্বনে কপারের অ্যাটাক করার কথা, কারণ ওটা সফটওয়্যার। কিন্তু এখানে যেহেতু লিভিং গ্রুপ আছে, তাই ও এখানে 1,2 এডিশনই করছে এবং তারপরে ক্লোরাইডকে বের করে দিচ্ছে এবং নিজে বসে যাচ্ছে, ডাবল বন্ডে কিছু হচ্ছে না। এইটা বেশ ইন্টারেস্টিং, লাস্ট এক্সাম্পলটা বেশ ইন্টারেস্টিং। সেখানে এই যে সেন্টারটা, এটা স্টিরিওজেনিক সেন্টার, হাইড্রাল সেন্টার, ওখানে একটা ল্যাবাইল হাইড্রোজেন আছে। তো এর ওপর কোনো অ্যালকালাইন বা বেসিক মিডিয়ামে রিয়াকশন করতে গেলে খুব চান্স আছে যে এই রেসিমাইজ করে যাবে। এবং তার সঙ্গে এখানে একটা এস্টার গ্রুপও আছে, এবং এস্টারের পাশেও একটা আলফা হাইড্রোজেন আছে। যদিও অ্যাসিড ক্লোরাইডের পাশের আলফা হাইড্রোজেন অনেক বেশি অ্যাসিডিক হবে, কারণটা তুমি চিন্তা করে দেখতে পারো যে কেন এস্টারের পাশের তুলনায় অ্যাসিড ক্লোরাইডের পাশের হাইড্রোজেন অনেক বেশি অ্যাসিডিক হবে। তো সেই অ্যাসিডিক হাইড্রোজেনকেও কিন্তু কিছু করবে না, এখানে কোনো রকম চেঞ্জ হবে না, স্টিরিওকেমিস্ট্রি ইনট্যাক্ট থাকবে, এস্টার ইনট্যাক্ট থাকবে, জাস্ট ক্লোরিন সরে গিয়ে এখানে মিথাইল ঢুকে যাবে। আচ্ছা, এরপরে আসছে তোমার একটা কমপ্লিকেটেড জিনিস, বাট লেটস জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট টাইপ অফ মেটেরিয়াল দিস ইজ। এটা একটা ল্যাকটোন, বিকজ দিস ইজ এ 6 মেম্বার রিং, এবং এই 6 মেম্বার রিং এর মধ্যে এস্টার গ্রুপটা ঢুকে আছে, তো ইটস এ ল্যাকটোন। এর সাথে অ্যাসিড ক্লোরাইডও আছে এবং এখানে একটা সিবিআর বন্ডও আছে। এর মধ্যে আমি Me2COLi দিয়ে রিয়াকশন করেছি। টেম্পারেচারটা অফকোর্স লো টেম্পারেচারে রিয়াকশন করছে, ফাংশনাল গ্রুপ টলারেন্স বেশি আছে, মানে তুমি যা ইচ্ছা করবে তা হবে না, টেম্পারেচার কমিয়ে রাখতে হয়েছে। অ্যাসিড ক্লোরাইডকে ও চিনে নিচ্ছে এবং অ্যাসিড ক্লোরাইডের সাথে রিয়াকশন করছে, লেস রিয়াক্টিভ এস্টার, লেস রিয়াক্টিভ ডাবল বন্ড, লেস রিয়াক্টিভ কিটো কার্বনিল, তাদের সাথে কিন্তু রিয়াকশন করছে না, এবং কার্বন ব্রোমিন বন্ডটাও প্রিজার্ভ হচ্ছে। তাহলে এটা ইনফ্যাক্ট ইজ ওয়ান অফ দি মোস্ট ভার্সেটাইল টেকনিক ফর দি সিনথেসিস অফ কিটো কম্পাউন্ডস স্টার্টিং ফ্রম কার্বক্সিলিক অ্যাসিডস। কার্বক্সিলিক অ্যাসিড করতে গেলে, কারণ কার্বক্সিলিক অ্যাসিডটা থেকেই তুমি অ্যাকচুয়ালি অ্যাসিড ক্লোরাইডটা বানাবে, এবং সেই অ্যাসিড ক্লোরাইডের উপরে তোমার এই যা আছে সেই দিয়ে রিয়াকশন করে তুমি যা আছে কাজকর্মগুলো সব করবে। ওকে, এইবার চলে আসছে আমাদের এই আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডের রিয়াকশনটা। এখানে আমি একটু ছোট্ট করে বলেছি যে কপারের রোলটা অনেকদিন আগেই কিন্তু হাইলাইটেড হয়েছিল। খারাস দেখেছিলেন যে আইসোফোরনের মধ্যে, আইসোফোরন একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, যার মধ্যে MeMgBr দিয়ে রিয়াকশন করলে পুরো কম্পাউন্ডটাই 1,2 এডিশনে পার্টিসিপেট করে। হ্যাঁ, 1,2 এডিশনে যে অ্যালাইলিক অ্যালকোহলটা তৈরি হয় সেটা ওয়ার্কআপের সময়ে E1 এলিমিনেশন রিয়াকশনে পার্টিসিপেট করে একটা ডাইইন তৈরি করে, বাট দিস ইজ অলসো a product from the allylic alcohol, and the allylic alcohol is actually resulting from the 1,2 addition. And looking at the structure of the alpha beta unsaturated carbonyl compound, we can pretty much understand that it is expected, তার কারণ এই সেন্টারটা হচ্ছে হার্ডার সেন্টার, আমরা এটা আগেও বলেছি, এই সেন্টারটা হচ্ছে সফটওয়্যার সেন্টার, এর উপরে লুমোতে এই বিটা কার্বনের উপর কোএফিসিয়েন্ট বেশি থাকে, সফট নিউক্লিয়ার ফাইলরা সেখানে অ্যাটাক করে। এই সেন্টারে অক্সিজেনের মাইনাস আই এফেক্ট বেশি, এই জায়গাতে চার্জ ডেন্সিটি বেশি, এখানে লুমোতে কোএফিসিয়েন্ট কম, তার ফলে ও হার্ডার নিউক্লিওফাইলকে পছন্দ করে। অর্গানোমেটালিক্সের মধ্যে যত কার্বনের সাথে মেটালের যে বন্ডটা আছে সেই বন্ডটা যত আয়নিক নেচারের হয় তার তত বেশি সে হার্ড হয়, অতএব RLI ইজ মাচ হার্ডার দেন অর্গানোম্যাগনেসিয়ামস। গ্রিগনার্ডস আর মাচ হার্ডার দেন গিলম্যান কিউপ্রেটস। তো এই গ্রিগনার্ড দিয়ে রিয়াকশন করে এখানে যে 1,2 এডিশন হবে, এটাতে অবাক হওয়ার কিছু নেই। যেটা অবাক হওয়ার মতো বিষয় ছিল সেটা হচ্ছে যে ক্যাটালিটিক অ্যামাউন্ট অফ কপার 1 ক্লোরাইড দিয়ে দিলে, কিউপ্রেস ক্লোরাইড দিয়ে দিলে রিয়াকশনের আউটকাম চেঞ্জ হয়ে যায়। মেজর প্রোডাক্ট ইজ কামিং ফ্রম নাও 1,4 addition product, because this is the beta carbon, this is where the blue methyl has ended up, so this is obviously the 1,4 addition product. আর তুমি কিছু 1,2 addition product পাচ্ছ, সেটা এই ডাইইন কম্পাউন্ডটা থেকে পাওয়া যাচ্ছে, বাট দ্যাটস আ মাইনর প্রোডাক্ট। এখানে বলা হয়েছিল যে ট্রান্সমেটালেশন হয়, ইন সিটু অর্গানোম্যাগনেসিয়াম থেকে অর্গানো কপার তৈরি হয় এবং অর্গানো কপার রিয়াকশন করে। ট্রান্সমেটালেশনের মোটিভেশনটা সেইটাই যে আর সবসময় কপারের সঙ্গে থাকতে পছন্দ করে ম্যাগনেসিয়াম বা লিথিয়ামের তুলনায়। কেন আমরা বারবার বলছি,
তো এখানে এই রিয়াকশনটাই আমি একটা সাইক্লোহেক্সটুইনন দিয়ে দেখিয়েছি। এই সাইক্লোহেক্সটুইনন এটা বানানোর আমরা শিখেছিলাম বার্চ রিডাকশন থেকে বানানো যায়, অ্যানিসোলের বার্চ রিডাকশন করে যে এনল ইথারটা তৈরি হয় সেটাকে হাইড্রোলিসিস করে সেটাকে অ্যাসিড মিডিয়ামে যদি ফেলে রেখে দাও, তাহলে বিটা গামা আনস্যাচুরেটেড কার্বনিক কম্পাউন্ড থেকে টটোমেরাইজ করে ও মোর স্টেবল আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিক কম্পাউন্ডে ফিরে আসবে। এই কম্পাউন্ডটা ভেরি ইম্পর্টেন্ট, কাজে আমাদের এটা বারবার লাগবে, সেই জন্য আমি এই কম্পাউন্ডটার সিনথেসিসটা একটুখানি বলে রেখেছি। এই Me2CuLi এর মধ্যে দিয়েছো, এবার যদি তুমি কপার কম্পাউন্ডই দাও, ট্রান্সমেটালেশন প্রেশন কিছু করোনি, জাস্ট তুমি অর্গানো ম্যাগনেসিয়ামের বদলে অর্গানো কপার দিয়েছো, তো কোথায় যাবে মিথাইলটা? অবভিয়াসলি বিটা কার্বনেই যাবে। বিটা কার্বনে যখন গেছে তখন মেকানিজম পরে বলা হচ্ছে। বিটা কার্বনে যখন গেছে, আমি যদি সিম্পলি ধরে নিই যে এখান থেকে একটা Ame মাইনাস ডেলিভার্ড হয়েছে এখানে, তাহলে অ্যারোজ আর মুভিং লাইক দ্যাট। তো আমি এখানে তাহলে এই কার্বনিল কার্বন আর আলফা কার্বনের মাঝখানে ডাবল বন্ড পাবো, হুইচ ইজ অবভিয়াসলি লিথিয়াম এনলেট। Enolets are ambident electrophile, nucleophile. Therefore, if you add proton into it, proton যেহেতু হার্ড সেন্টার, তাহলে এটা হার্ড সেন্টার অফ দি এনলেট nucleophile, তো ওই জায়গাতে প্রোটনেশন হবে, you will get an enol which will immediately tautomerize into the corresponding keto form. But this is actually your 1,4 addition product. This is actually your 1,4 addition product. But that actually tautomerizes to this, যেখানে তুমি বিটা কার্বনে মিথাইল ঢুকিয়ে দিয়েছো। মেকানিজম, ইজ ইট ইম্পর্টেন্ট? তুমি যদি মিথাইল দিয়ে এখানে জাস্ট MEC কপার মিথাইল বন্ডটা থেকে নিউক্লিওফিলিক অ্যাটাক করো, ইটস ওকে অ্যাট ইউর লেভেল, বাট ইনফ্যাক্ট দিস ইজ অক্সিডেটিভ অ্যাডিশন। প্রথমে সেই কপারের মাথায় মাইনাস আছে, সেইখান থেকে কপারটা কি অ্যাটাক করে বিটা কার্বনে, সফট নিউক্লিওফাইল বিটা কার্বনে অ্যাটাক করে, কপার 1 থেকে চেঞ্জ হয়ে কপার 3 হয়। অক্সিডেটিভ অ্যাডিশন হলে তারপর রিডাকটিভ এলিমিনেশন হতেই হবে, সেখানে কার্বন কপার বন্ড ভাঙে আর কপার আর বন্ড খুলে গিয়ে কপার নিজের অক্সিডেশন স্টেট 3 থেকে 1 এ নামিয়ে আসে আর আরটাকে ডেলিভার করে দেয় বিটা কার্বন, এবং এখান থেকে RCU একটা কপার 1 স্পিসিস এলিমিনেটেড হয়। আমি একটা লিথিয়াম এনলেট পাই, যেটাকে ওয়ার্ক আপ করলে এনল তৈরি হয়, এবং সেখান থেকে আমাদের আলটিমেটলি কার্বনিল কম্পাউন্ডটা আমরা পেয়ে যাই। এখানে কতগুলো এক্সাম্পল দেখিয়েছি যেখানে ডিরেকশনটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে যদি অলরেডি কোনো সাবস্টিটিউয়েন্ট থাকে, তাহলে ইনকামিং যে অ্যালকিল গ্রুপ যেটা তোমার R2COLi ডেলিভার করবে, সেই R গ্রুপটা যে থার্মোডাইনামিক্যালি মোর স্টেবল পজিশনে থাকার চেষ্টা করে। যেমন ধরো এই যে কম্পাউন্ডটা নেওয়া হয়েছে, এখানে এই বিটা কার্বনের রেসপেক্টে এটা অবভিয়াসলি 1 2 3 4 5 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে। তো এই মিথাইল গ্রুপ, এই সেন্টারটা অফকোর্স এটা কাইরাল সেন্টার, এবং সেই জন্য এটা আমরা রেসিমিক ফর্মে নিয়েছি। আমরা এখানে যে প্রোডাক্টটা পাবো সেখানে দেখা যাবে যে এই ব্লু মিথাইলটা, যেটা নাকি Me2CuLi থেকে ডেলিভার হয়েছে, আর যে ব্ল্যাক মিথাইলটা যেটা আগে থেকে ছিল, তুমি দুরকম ডায়াস্টেরিওআইসোমারই পাবে, অর্থাৎ একবার সিনও পাবে দুটো মিথাইল একই দিকে, আরেকবার তুমি অ্যান্টি পাবে যেখানে দুটো মিথাইল উল্টো দিকে। এই ডায়াস্টেরিওআইসোমারগুলোর মধ্যে অ্যান্টি ডায়াস্টেরিওআইসোমারটা দ্যাট উইল বি লাইক 98%। যদি তুমি 4 নম্বর পজিশনে মিথাইল রাখো, এটাও এখানেও অফকোর্স এটা দিস ইজ দ্য কাইরাল সেন্টার, সো ইট ইজ এগেন টেকেন ইন রেসিমিক ফর্ম। আবার একটা Me2CuLi দেওয়া হয়েছে, ওয়ার্ক আপ করা হয়েছে, এখানেও দেখো ডায়াস্টেরিওআইসোমেরিক রেশিওটা হচ্ছে 91:9, অর্থাৎ ট্রান্সটা মেজর সিসটা মাইনর। এটা যদি রিং সাইজ 5 মেম্বার নাও তাহলেও ট্রান্স মেজর সিসটা মাইনর। প্রত্যেকটি ক্ষেত্রে ব্ল্যাক মিথাইলের সঙ্গে ব্লু মিথাইল ট্রান্সফর্মে আছে, এবং আমরা এগুলো সবই রেসিমিক আকারে পাবো। যদি তুমি বিটা কার্বনের স্টেরিক হিন্ড্রেন্স পাই, যদি এরকম হয় যে সেখানে একটা রিলেটিভলি বাল্কি গ্রুপ আছে, কারণ দেখো এখানে জাস্ট হাইড্রোজেন ছিল, আই হ্যাড হাইড্রোজেন, so I had hydrogen and again I had hydrogen, বাট এটা যদি বাড়িয়ে দিয়ে এটাকে যদি আমি মিথাইল গ্রুপ করে দিই, এটা সাইজটা বেড়ে যায়, তখন কিন্তু এই গিলম্যান রিএজেন্টের ওখানে অ্যাটাক করার টেন্ডেন্সি কমে যায়, বিকজ আফটার অল ক্রাউডিং উইল ডিসকারেজ নিউক্লিওফিলিক অ্যাটাক। এবং এই রিয়াকশনটাকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, তাহলে আমাকে এটাকে একটু থার্মোডাইনামিক ইনসেন্টিভ দিতে হবে, কোনো একটা বন্ড এমন তৈরি করতে হবে যে বন্ডটা স্টেবল বন্ড। আমরা জানি যে অক্সিজেনের সাথে সিলিকনের খুব স্ট্রং বন্ড তৈরি হয়, এবং সিলিকন একটা হার্ড ইলেকট্রোফাইল। তাই আমি যদি এই জায়গাটাতে আমার গিলম্যান কিউপ্রেটের সাথে সাথে Me3SiCl দিয়ে রাখি, তাহলে যে লিথিয়াম এনলেটটা তৈরি হবে, সেই লিথিয়াম এনলেটটা অটোমেটিক্যালি সিলিকনের সঙ্গে রিয়াকশন করে একটা অক্সিজেন সিলিকন বন্ড এস্টাবলিশ করবে, এবং এই থার্মোডাইনামিক ড্রাইভিং ফোর্সটা রিয়াকশনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ইনফ্যাক্ট TMSCl না দিলে, TMS মানে হচ্ছে ট্রাইমিথাইল সিলাইল, TMSCl না দিলে এই রিয়াকশনটা আদৌ হয় না। TMSCl দিলে রিয়াকশন ভালো হয়, এবং যে কম্পাউন্ডটা তৈরি হয় সেটাকে বলা হয় সিলাইল এনল ইথার।
কেন বলে? কারণ এটা ইনল, তার ইথার, যে এটাকে এনল ইথার বলার মধ্যে কোনো অযৌক্তিক ব্যাপার নেই, এনল ইথার। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখানটায় ইথার টাইপ লিঙ্কেজে অক্সিজেনের সঙ্গে সিলিকনের বন্ড আছে। একটা অ্যালকোহলের ওইচ বন্ডকে ভেঙে যদি তুমি ও এসআই বন্ড তৈরি করো, তাহলে সেটাকে তুমি সিলাইল ইথার বলতে পারছো। এটা অ্যালকোহল নয়, এটা এনল, তাহলে তুমি এটাকে বলবে সিলাইল এনল ইথার। অনেকে এটাকে ছোট করে এসইই বলে থাকে। তুমি এই এসইর ইউটিলিটি কি কাজে লাগে, কি ব্যাপার, সেটা তুমি পরে যখন তুমি অ্যাসাইল অয়েল কন্ডেনসেশন পড়বে বা যখন তুমি এনল ইকুইভ্যালেন্স পড়বে তখন তুমি দেখতে পাবে। এবার এটা তো তৈরি হলো, কিন্তু এখান থেকে আমি কিটোনটা বানাবো কি করে? ফর্চুনেটলি এটাকে H3O+ দিয়ে ট্রিট করলে অক্সিজেন সিলিকন বন্ড ভেঙে যায়। তুমি বলবে এটা তো স্ট্রং বন্ড, তাহলে ভাঙলো কি করে? অ্যাকচুয়ালি এখানে আবার একটা সিলিকনের সাথে অক্সিজেনের বন্ড তৈরি হয়ে যাবে। এই যে ওয়াটারটা আছে এখানে, সেটা সিলিকনের উপর অ্যাটাক করবে, SN2 সিলিকন হবে, এবং অক্সিজেন সিলিকন বন্ড ভাঙছে, অক্সিজেন সিলিকন বন্ডই তৈরি করছো। তার মানে তুমি বেসিক্যালি বিরাট কিছু লস করছো না, এবং তোমার এখান থেকে কিটোন বেরিয়ে আসবে। তো মেকানিজম এখানে দেখানো হয়েছে। বিউটাইল গ্রুপটা ট্রান্সফার্ড হয়েছে ওই সেই অক্সিডেটিভ অ্যাডিশন, রিডাকটিভ এলিমিনেশন, এইগুলো দিয়ে তুমি করতে পারো এই রিয়াকশনটা। করার পরে তুমি তোমার লিথিয়াম এনোলেট তৈরি হলো। এই লিথিয়াম এনোলেটকে TMSCl এর সঙ্গে রিয়াকশন করো, সিলিকনের উপরে SN2 রিয়াকশন হচ্ছে, সেখান থেকে তুমি সিলাইল এনোলেট পেলে, এটাকে H3O+ দিয়ে ট্রিট করলে হাইড্রোলিসিস হবে এবং এনলটা লিবারেট করবে, এনল থেকে কিটো হয়ে যাবে। এই হলো ব্যাপার। যদি এই বিটা কার্বনের উপরে আরো দুখানা সাবস্টিটিউয়েন্ট থাকে তাহলে কি করবো? অনেক সময় যেটা করে সেটা হচ্ছে BF3 ইথারিয়েট কমপ্লেক্স ইউজ করে। এই BF3টা লুইস অ্যাসিড এই জায়গায় কমপ্লেক্স করে ইলেকট্রোফিলিসিটি বাড়িয়ে দেয়, তার ফলে ইভেনচুয়ালি এর ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার বেড়ে যায় এবং এই জায়গায় নিউক্লিওফাইলের অ্যাটাক করার ক্ষমতা বেড়ে যায়, এবং এই জায়গাতে আমরা সাকসেসফুলি কাপলিং রিয়াকশনটা করতে পারি। I am sorry for the telephone rings, but as I am recording today a bit early, the phone is ringing. লাস্ট যে পার্টটা আছে সেটা হচ্ছে যে এনলেট যদি তৈরি হয়ে থাকে 1,4 অ্যাডিশনের মাধ্যমে R2CuLi ঢুকে যদি এনলেট তৈরি হয়ে থাকে, সেই লিথিয়াম এনলেটকে আমরা ইলেকট্রোফাইল দিয়ে ট্র্যাপ করতে পারি, এবং সেটার ট্র্যাপিং দুরকম হতে পারে, বিকজ দি লিথিয়াম এনলেট ইজ অ্যাকচুয়ালি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। এইটা থ্রু দিয়ে যদি অ্যাটাক করে তাহলে অক্সিজেনটা দিয়ে ট্র্যাপ হবে ইলেকট্রোফাইলটা। আবার যদি এরকম হয় যে ও এখানে ফিরে এলো এবং এইখান দিয়ে ইলেকট্রোফাইলের সঙ্গে রিয়াকশন করছে, তাহলে সি ট্র্যাপিংটা হবে, অর্থাৎ কার্বনের সঙ্গে রিয়াকশন হবে। সেটা ডিপেন্ড করছে যে এই ইলেকট্রোফাইলের নেচারের উপরে। এই ইলেকট্রোফাইল যদি হার্ড ইলেকট্রোফাইল হয়, যেমন ধরো সিলিকন বেস বা ফসফরাস বেস ইলেকট্রোফাইল যদি হয়, বা অ্যাসিড ক্লোরাইড যদি হয়, বা অ্যাসিড অ্যানহাইড্রাইড যদি হয়, তাহলে ও কিন্তু এই অক্সিজেনের থ্রু দিয়ে রিয়াকশন করে বসে থাকে। আবার যদি এটা নরম সরম মাইল্ড সফট ইলেকট্রোফাইল হয়, মিথাইল আয়োডাইড, অ্যালাইল হ্যালাইড, বেনজাইল হ্যালাইড, প্রোপারজাইল হ্যালাইড, এই ধরনের যদি জিনিসপত্র হয়, হ্যালোজেন্স যদি হয়, তাহলে ও কিন্তু কার্বনের জায়গায় আসবে। এবং এটা খেয়াল করে দেখো, ই আর আর এই দুটো ট্রান্স হয়েছে, কারণ তারা ট্রান্সই থাকতে চাইবে। দে ওয়ান্ট টু বি ট্রান্স বিকজ দ্যাট ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট হুইচ ইজ থার্মোডাইনামিক্যালি মোর স্টেবল। যেহেতু আমরা 6 মেম্বার কম্পাউন্ডের স্টিরিওকেমিস্ট্রি জানি না, তাই তোমাকে এটা আমি ডিটেল এঁকে দেখাতে পারছি না, বাট টেক ইট ফ্রম মি, ইট উইল বি ট্রান্স। এবার এই কম্পাউন্ডের মধ্যে আমরা যদি সাপোজ Me2CuLi দিই, তো ফার্স্টে মিথাইল এইখানে ডেলিভার্ড হয়ে গেল, ব্লু মিথাইলটা, আই অ্যাম গেটিং আ লিথিয়াম এনলেট, এবং এর মধ্যে আমি দিয়েছি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মানে তুমি বুঝতেই পারছো এই জায়গাতে একটা OCOMe আছে। সো দ্যাটস অ্যানাদার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এই আরেকটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকার জন্য এই অক্সিজেনের ইলেকট্রনটাকে ওই দিকে টানছে। তার মানে দিস ইজ আ প্রিটি ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি আ হার্ড ইলেকট্রোফাইল। তো অক্সিজেনের মাথায় ঢুকেছে, দেখো রেড OMe মানে COMe গ্রুপটা ডেলিভার্ড হয়েছে অক্সিজেনের মাথায়। সো দিস ইজ এ লাইক অ্যালকাইনাইল অ্যাসিটেট। সাইক্লোহেক্সিনোনের মধ্যে আমরা অ্যাকচুয়ালি বলা যায় সাইক্লোহেক্স-2-ইনন, কিন্তু আমরা ক্যাজুয়ালি সাইক্লোহেক্সিনোন বলে থাকি। সাইক্লোহেক্সিনোনের মধ্যে যদি লিথিয়াম ডাইবিউটাইল কিউপ্রেট দাও, তাহলে বিউটাইল গ্রুপটা এখানে ডেলিভার্ড হবে। ডেলিভার্ড হওয়ার পর তারপর যদি তুমি এর মধ্যে মিথাইল আয়োডাইড দাও, রেড কালার দিয়ে দেখানো আছে, মিথাইল আয়োডাইড কিন্তু সফট ইলেকট্রোফাইল, তাহলে এ তখন রিয়াকশন করার সময় জাস্ট এরমভাবে রিয়াকশন করবে। তার মানে তুমি প্রথম স্টেপে এই বিটা কার্বনটাকে ফাংশনালাইজ করলে, তার থেকে তুমি একটা লিথিয়াম এনোলেট পেলে, বিটা ফাংশনালাইজ লিথিয়াম এনোলেট, তারপরে তুমি কিন্তু আলফা ফাংশনালাইজ লিথিয়াম এনোলেট করলে, এবং মিথাইল এবং বিউটাইল এই দুটো ট্রান্স আকারে থাকবে।
এখানে আরেকটা জিনিস দেখানো হয়েছে, এখানে এই মিথাইল গ্রুপটাকে আমরা ইউজ করছি একটা ইনিশিয়ালি ওকে ইউজ করছি যে ইনকামিং যে ফার্স্ট আর গ্রুপটা আছে তার স্প্যাটিয়াল ডিসপোজিশন ঠিক করার জন্য। ইনকামিং গ্রুপটা হচ্ছে একটা মেথালাইল টাইপ গ্রুপ, এই মেথালাইল গ্রুপটা এখানে ঢুকেছে। ওকে, ঢোকার সময় ও এই মিথাইলের রেসপেক্টে ট্রান্স হয়েছে, বিটা পজিশনে ঢুকেছে কিন্তু ট্রান্স হয়ে ঢুকেছে। এবং এই যে লিথিয়াম এনলেটটা আছে এটাকে ট্র্যাপ করার জন্য আমরা ব্যবহার করছি টিএমএসসিএল। এর এই এইচসিএল বেরোবে, সেটাকে খাওয়ার জন্য এখানে ট্রাইথাইলামিন দেওয়া আছে, এইচএমপি হচ্ছে সলভেন্ট, হেক্সামিথিলিন ফসফরামাইড। তো এবার তুমি বিটা পজিশনকে ফাংশনালাইজ করেছো, লিথিয়াম এনলেট আছে, এটা হার্ট সেন্টার, তুমি তার মধ্যে দিচ্ছ টিএমএসসিএল, তাহলে কি হবে? অফকোর্স টিএমএস গ্রুপটা অক্সিজেন উপর ঢুকে যাবে, কারণ সিলিকন হচ্ছে হার্ড ইলেকট্রোফাইল। এটারই একটা ফাইনাল কালমিনেশন, আমরা একটা ফাইনাল এক্সাম্পল দিচ্ছি। এই জিনিসটা জ্যাম টাইম এইসব জায়গায় বিভিন্ন সময় এসেছিল, এই এক্সাম্পলটা। এখানে আমার কম্পাউন্ডের মধ্যেই একটা ইলেকট্রোফিলিক সাইট আছে, সেটা হচ্ছে এবারে আমি এই জায়গাটাকে অ্যাক্টিভেট করতে চাইছি, আলফা পজিশনে আমি এই জায়গাটাকে জুড়বো। আমার ফাইনাল লক্ষ্য হচ্ছে এই কম্পাউন্ডটা 6 মেম্বার রিংটা তৈরি করা। তার মানে এই যে লাল পার্টটা আছে, এই লাল পার্টের এই রিমোট পজিশনটা ইলেকট্রোফিলিক, এবং এই জায়গায় আমি নিউক্লিওফিলিক সেন্টার তৈরি করতে চাইছি। সেটা করার জন্য আমি বিটা পজিশনে Me2CuLi দিয়ে রিয়াকশন করলাম, তাহলে বিটা পজিশন ফাংশনালাইজড হলো, লিথিয়াম এনলেট তৈরি হলো। এই পজিশনটা অলরেডি কিন্তু নিউক্লিওফিলিক হয়ে গেছে। এই নিউক্লিওফিলিক পার্টটা এবার রিয়াকশন করবে এই সিবিআর বন্ডের সঙ্গে, এবং এই জায়গাতে একটা ইন্ট্রামলিকিউলার, ওই যেটা আমরা বলে থাকি কিন্তু বলার কোনো মানে হয় না, কারণ এটা এসেন্ট রিয়াকশন নয়, ইটস নট আ বাইমলিকিউলার রিয়াকশন, ইটস আ ইউনিমলিকিউলার রিয়াকশন। সো আমরা লুজলি বলে থাকি এটা ইন্ট্রামলিকুলার এসেন্ট, বলা উচিত ইন্ট্রামলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এটা সাইক্লাইজেশন হবে, এবং 6 মেম্বার রিং ফর্মেশন ইজ এন্ট্রপিক্যালি অ্যান্ড এনথালপিক্যালি নট টু ব্যাড, সো 6 মেম্বার রিং ফর্মেশন হবে। তো এই গেল আমাদের গিলম্যান কিউপ্রেট দিয়ে একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডের বিটা পজিশনকে ফাংশনালাইজ করে সাবসিকুয়েন্টলি পরের স্টেপে আলফা পজিশনকে ফাংশনালাইজ করে। এই ধরনের রিয়াকশনকে আমরা বলে থাকি ট্যান্ডেম রিয়াকশন, একটার পরে একটা সাবসিকুয়েন্ট রিয়াকশন। অর্থাৎ তুমি কিন্তু এটা করার পর এই কম্পাউন্ডটাকে আর আইসোলেট করছো না, এটা আইসোলেট করা যায়ও না, এটা সঙ্গে সঙ্গেই রিয়াকশনটা হয়ে যাবে। বা এটা করার পরে এই কম্পাউন্ডটাকে আইসোলেট করছো না, ওর মধ্যেই তুমি একটা পটের মধ্যে রিয়াকশন এইটা দিয়ে দিচ্ছ, তারপর রিয়াকশন হয়ে যাচ্ছে। এখানেও তাই, এখানে ফার্স্টে এই বিউটাইল গ্রুপটা অ্যাড করে নেওয়ার পর তুমি কিন্তু এই জিনিসটাকে আইসোলেট করো নি, দরকার হয় না, তার মধ্যে মিথাইল হাইড্রাইড দিলে রিয়াকশন হয়ে যায়। কিন্তু মিথাইল হাইড্রাইড আগে থেকে দেওয়া থাকে না, কারণ সেখানে অন্যরকম সমস্ত প্রবলেম হতে পারে। কারণ তুমি যদি এইটার সঙ্গে মিথাইল হাইড্রাইড মিশিয়ে তার মধ্যে যদি এইটা দিয়ে বসে থাকো, তাহলে এই জায়গায় রিয়াক্ট করবে নাকি মিথাইল হাইড্রাইডের সঙ্গে রিয়াক্ট করবে, সে নিয়ে কনফিউশন হবে, কারণ করে হাউস সিনথেসিস তো হতেই পারে। কাজে সেটাকে প্রিভেন্ট করার জন্য আগে বিটা পজিশনকে ফাংশনালাইজ করে নাও, তারপরে আলফা পজিশনকে ফাংশনালাইজ করো। ওকে, সো এই ধরনের রিয়াকশনস কিন্তু আমরা ট্যান্ডেম রিয়াকশন ও ওয়ান পট রিয়াকশন, দিস আর ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, সেটারও একটা ডেমনস্ট্রেশন দেওয়া গেল, এবং আলফা পজিশন এবং বিটা পজিশনকে ফাংশনালাইজ করাটা আমরা শিখলাম। যদি আমরা হার্ড ইলেকট্রোফাইল দিই সেক্ষেত্রে বিটা পজিশন ফাংশনালাইজ হবে না, সেক্ষেত্রে অক্সিজেন ট্র্যাপিং হয়ে যাবে। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং।